কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভোলায় প্রায় 70 কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বিজলি দুর্বল হয়ে পড়ছে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে আরও 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রামে 7 ও কক্সবাজারের সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত, মংলা সমুদ্র বন্দরকে 5 নম্বর বিপদ সংকেত ও ভোলায় 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে 3 নম্বর বিপদ সংকেত। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় বিজলির প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। উপকূলীয় এলাকায় আঘাত হানার আগেই চট্টগ্রাম ও কক্সবাজারে নেওয়া হয়েছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে টেলিফোনে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কামাল পারভেজ। কামাল, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ কামাল, আমাদেরকে চট্টগ্রামের উপকূলীয় পরিস্থিতি সম্বন্ধে বলুন। হ্যাঁ সাবধানা, আমি সন্ধ্যার বুলেটিনও আমি জানিয়েছিলাম চট্টগ্রামে দুপুরের পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তবে সন্ধ্যার পর বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, বিশেষ করে জড়ো হাওয়া বইতে শুরু করেছে চট্টগ্রাম উপকূলে। আমি এই মুহূর্তে রয়েছি পতেঙ্গা এলাকায়, সেখানকার চরপাড়া, মাইকপাড়া সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং জড়ো হাওয়া বইছে। সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, এবং এর বাইরে পতেঙ্গা সহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই অনেকে সরে গেছে আশ্রয় কেন্দ্রে। তো আমি কক্সবাজার প্রতিনিধি মুয়াজ্জেম হোসেন শাকিলের সাথে কথা বলছি। সেখানেও প্রবল বর্ষণ হচ্ছে এবং জড়ো হাওয়া বইছে। কুতুবদিয়া এলাকায় চিত্র একই, এবং সন্দ্বীপের ইয়েনুর সাথে আমার আধা ঘন্টা আগে কথা হয়েছে। তিনিও জানিয়েছেন সেখানে বৃষ্টিপাত হচ্ছে এবং বিপুল সংখ্যক মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে। আর প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থার কথা আমি আগেই আপনাদের জানিয়েছিলাম। ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। এই মুহূর্তে এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ কামাল আপনাকে। ঘূর্ণিঝড় বিজলি আঘাত হানার আশঙ্কায় বরিশাল ও খুলনা এলাকায় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। এরই মধ্যে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও বাগেরহাট সহ উপকূলবর্তী জেলার বিভিন্ন নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বেড়েছে। চরাঞ্চল ও নিচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। মংলা বন্দরে 5 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্দরের জাহাজ ও অন্যান্য নৌযান এরই মধ্যে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, কোস্টগার্ড ও উদ্ধারকর্মীরা রয়েছে সতর্কাবস্থায়। অনেকে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করব। ঘূর্ণিঝড় বিজলি ক্রমেই দুর্বল হয়ে পড়লেও সরকারের প্রস্তুতি এবং সতর্কতা অব্যাহত থাকবে। এছাড়াও আপাতত বর্তমান বিপদ সংকেতগুলো বলবৎ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটি এক সভা শেষে খাদ্য ও দুর্যোগ মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আয়োজিত ওই ব্রিফিংয়ে মন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় ক্ষয়ক্ষতি কম হবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রবল বৃষ্টিপাতের ফসল, বিশেষ করে বোরোর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যেটুকু হচ্ছে প্রভাব বা ইম্প্যাক্ট হচ্ছে সেটা কাল দুপুর পর্যন্ত চলবে, এবং এই বৃষ্টিপাত আরো দেশের আরো এলাকায় আসবে। তো এতে করে এই 90 বা 80, 90, 70 কিলোমিটার যদি ঝড় বয়, তাতে কিন্তু এখন ফসলের ক্ষতির একটা সম্ভাবনা খুব বেশি। যেমন বুড়ো ফসল, এগুলো মাটিতে শুয়ে যাবে। এই সময় ফসলে আপনার কিছু কিছু জায়গায় থুর এসছে, কিছু কিছু জায়গায় আপনার গ্রেন গুলা ফিল ইন হওয়ার কথা, অর্থাৎ ফসল চিটা হয়ে যেতে পারে। তো আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা দেখব কালকে কেমন হয়, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে কি ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলো তো পরের ব্যাপার। এখনো আমরা বলছি যে আজকেও আমাদের যে প্রস্তুতি এবং যে ওয়ার্নিং এটাই থাকবে।
এবং নৌ এবং বিভিন্ন যান এই বিভিন্ন বন্দরগুলোতে তাদেরকে বলা হয়েছে তারা এখনো চলাচল করবে না, তারা সাবধানে থাকবে। প্রিয় দর্শক, বরিশাল এলাকার খবর জানতে আমরা এখন কথা বলছি আমাদের বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের সাথে। হুমায়ুন, আপনি আমাদেরকে একটু উপকূল এলাকার পরিস্থিতি এখন কেমন সেটা বলুন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের উপকূল এলাকায় থেমে থেমে ঝড় বয়ে যাচ্ছে। প্রশাসন চর ও নিচু এলাকা থেকে মানুষ নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে। স্বাভাবিক ঝড়ের চেয়ে 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। জেলা উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। বরিশাল ঢাকা রুট সহ বরিশাল বিভাগের অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদি উপজেলার চর ও নিচু এলাকা থেকে ইতিমধ্যে 40,000 মানুষ নিরাপদ আশ্রয় প্রশাসন সরিয়ে নিয়েছে। ভোলার চর তৈরুদ্দিন, ডালচর, মনপুরা চর থেকে প্রায় 500 মানুষ নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে। পটুয়াখালীর গলাচিপা নদীর পানি স্বাভাবিক ঝড়ের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। জেলার দশমিনা, কলাপাড়া, গলাচিপা ও মির্জাগঞ্জে প্রায় 16,000 মানুষ আশ্রয় কেন্দ্রে চলে এসেছে। কুয়াকাটায় দমখাওয়া বয়ে যাচ্ছে। বরগুনা নদীর পানি 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। আচ্ছা হুমায়ুন, উপকূলীয় এলাকায় আঘাত আনার কোনো খবর কি আপনি পেয়েছেন? উপকূল এলাকায় আঘাত আনার খবর আমরা এখনো পর্যন্ত আমরা পাইনি। তবে বরগুনা প্রতিনিধি আমাদের গোলাম মোস্তফা কাদেরের সাথে আমি যোগাযোগ করেছি। তিনি জানিয়েছেন যে এখানে নদীর পানি বৃদ্ধি পাওয়া ছাড়া এখানে আর কোনো সংবাদ তাদের কাছে নেই, এবং তবে উপকূল এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ। এবারে অন্যান্য খবর। বিশ্বব্যাপী চলমান আর্থিক মন্দার ধাক্কা সামলাতে সরকার 3,000 কোটি টাকার যে সাহায্য প্যাকেজ হাতে নিতে যাচ্ছে তাকে স্বাগত জানিয়েছেন অর্থনৈতিক ও ব্যবসায়ীরা। তবে তারা এও সতর্ক করেছেন এই প্যাকেজের আওতায় যেসব সহায়তা বিভিন্ন খাত পাবে তার যেন অপব্যবহার না হয়। একই সাথে এই সহায়তার সুফল যাতে শ্রমিকরাও পায় তাও নিশ্চিত করার কথা বলেছেন নীতি বিশেষজ্ঞরা। রাহুল রাহার রিপোর্ট। ক্ষমতা এসেই মহাজোট সরকারের সামনে যেসব বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে, চলমান আর্থিক মন্দার হাত থেকে দেশের অর্থনীতি ও শ্রমবাজারকে রক্ষা করা তার অন্যতম। এজন্য সরকার ইতিমধ্যে যে টাস্কফোর্স গঠন করেছে তার সুপারিশের আলোকে অর্থমন্ত্রী জানিয়েছেন অবিলম্বে সরকার 4টি ক্ষতিগ্রস্ত খাতকে প্রাধান্য দিয়ে 3,000 কোটি টাকার একটি বেইল আউট বা সাহায্য প্যাকেজ ঘোষণা করবে। সরকার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অর্থনৈতিক ও ব্যবসায়ী মহল। তবে সিপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক মুস্তাফিজুর রহমান মনে করেন এই সহায়তা প্রক্রিয়াকে বাজেট পূর্ব এবং বাজেট উত্তর দুভাগে ভাগ করা উচিত। এটা যে আমরা একটা পার্টিকুলার একটা সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং এটা মনিটর করব, এবং এটা যাতে আমাদের যে ফলটা আমরা পেতে চাচ্ছি, প্রতিযোগিতা সক্ষমতা, শ্রম নিয়োজন বাড়ানো, আমাদের যারা উদ্যোক্তা আছেন তারা যাতে স্বল্প কস্টে ক্যাপিটাল পান, এই যে আমাদের কিছু কিছু টার্গেট আছে, এটা যাতে ফুলফিল করা হয় সেদিকটাতে আমাদের বেশি মনোযোগ দিতে হবে। যদি আমরা ইনসেন্টিভ দিতে পারি, একটা টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড যেখানে নাকি প্রসেস প্রোডাক্ট মডিফিকেশনে যারা যাবেন, R&D তে যারা যাবেন তাদেরকে বাড়তি একটা সুবিধা দেওয়া হবে, এটা একটা চিন্তা করা যেতে পারে। চিন্তা করা যেতে পারে যে যারা এখন নতুন মার্কেটে যাবেন সেখানে এক্সপোর্টের এগেইনস্টে তাদেরকে একটা সুবিধা দেওয়া, যেমন ইন্ডিয়াতে এটা করেছে। যেমন আজকে আমার কাছ থেকে ভ্যাট নেয় এক্সপোর্ট সেক্টর থেকে, এই ভ্যাটটি যদি না নেওয়া হয়, এই ভ্যাটটি আবার ফিরিয়ে দেওয়া হয়। যেমন আজকে ধরেন যে ইলেকট্রিসিটি নেই, হ্যাঁ, অথবা তার জন্য যে ডিজেল ইউজ করে তার জন্য যদি ডিজেলের দাম কমিয়ে দেওয়া হয়, অথবা ইলেকট্রিক আজকে 5 লক্ষ টাকা করে যারা নিজেরা ইলেকট্রিসিটি তৈরি করেন তাদের উপর ধরা হচ্ছে, যেটা আমরা মনে করি কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়, এবং এটি নিয়ে আমরা অনেক দেন দরবার করছি। এগুলো যদি কমিয়ে দেওয়া হয়, এবং আমি মনে করি শুধু এক্সপোর্ট সেক্টরের জন্য নয়, লোকাল ইকোনমির জন্য অনেক অনেক সাহায্যের প্রয়োজন। আজকে সিআইবি রুলকে শিথিল করা হয়েছে শুধু 4টি সেক্টরের জন্য। আমরা মনে করি এটাকে আরো বিস্তৃত করা প্রয়োজন। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে দেখা যায় 2007-08 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে যে পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানি ঋণপত্র খোলা হয়েছে, 2008-09 অর্থ বছরের একই সময়ে তার পরিমাণ কমেছে প্রায় 30%। শিল্পের কাঁচামাল আমদানি ক্ষেত্রে তা 39% থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 1.93%। বিশেষজ্ঞরা বলছেন শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বৃদ্ধিতে সহায়তা করে সরকার মন্দাকে শিল্পায়নের একটা সুযোগ হিসেবেও ব্যবহার করতে পারে। কমোডিটি প্রাইসগুলো ফল করার ফলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু কমার কথা। ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়াল, কি র ম্যাটেরিয়াল যে কয়েকটা আইটেম আছে সেগুলোর কিন্তু মূল্য কিন্তু
কমছে, তো সেইটার একটা সুযোগ নেওয়ার ব্যাপার আছে। তারপরে ক্যাপিটাল মেশিনারিজ থেকে